ওই দিন জিমে যাওয়ার আগে কাজের খালাকে বলে যায় রান্না বান্না আমার খাবার সব রেডি করে রাখবেন, আমি জিম থেকে এসে খাবো। তখনও নীরব ঘুমাচ্ছিল। নীরব 2টা 3টা পর্যন্ত ঘুমায়। আমি জিম থেকে 1 ঘন্টা আগে আসি। এসে আমি যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নীরবের যে বন্ধুটা মাঝে মাঝে টাকার বান্ডিল এনে নীরবকে দিয়ে চলে যায়, ওই বন্ধুটা একটা মেয়ে কেনে আমাদের বাসায়। অশ্লীল অবস্থায় আমি ওদেরকে দেখে ফেলি। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আমাদের বাসায় এরকম কেন? আমি চিৎকার করে বেডরুমে যাই, দেখি নীরব ফোন স্কল করছে শুয়ে শুয়ে। আমি চিৎকার করেই তখন বলি, এগুলো তো আমার বাসায় চলবে না, তুমি কি জানতে না? আমি ভেবেছিলাম নীরব মনে হয় কিছুই জানে না, কিন্তু নীরবের কথা শুনে বুঝলাম নীরব সবটাই জানে। নীরব আস্তে করে উঁচু হয়ে হেলান দিয়ে খাটে ফোনটা স্কল করতেছে আর বলতেছে, চিল্লায়ও না, কি জানি বললে, এটা তোমার বাসা, আমি তোমাকে দয়া করে থাকতে দিয়েছি। তোমার 14 গোষ্ঠীর কারো এরকম বাসা আছে? আর আস্তে করে কথা বলো, গলা উঁচু করে কথা বলবে না। ওরা এমন কি করেছে? এটা তো একটা সাধারণ বিষয়, এটা নিয়ে এত মাথা ঘামায় না। বেশি খোঁচাখুচি করলে তোমার বিপদ তুমি নিজেই ডেকে আনবা। আর এটাই তো আমাদের কাজ। এই কথা বলে আস্তে করে নীরব বিছানা থেকে উঠলো আর বলল, কিরে শাকিল, তোর হয়েছে? আমি কখন যাব? সবকিছু যেন চোখের সামনে ঘোলাটে হয়ে যাচ্ছিল। কি বলে নীরব? শাকিল ওই রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী নীরব ওই রুমে ঢুকলো। আমার বুঝতে আর বাকি ছিল না, আমি ঠাস করে বিছানার উপরে বসে পড়লাম। শাকিল তখন হাসতেছে আর শার্টের বাটন আটকাচ্ছে আর বলতেছে, এত খোঁচাখুচি করো না, যেভাবে আছো ভালো থাকো, তাহলে ভাই তোমাকে অনেক ভালোবাসবে। যখনই খোঁচাখুচি করবা তুমি আর এই দেশে থাকতে পারবা না, চলে যাবা হেড অফিসে। শাকিলের প্রতিটা কথা কলিজার ভিতর কেউ যেন ছুরি আস্তে আস্তে ঘুরাচ্ছে। শাকিল কি বলে? আমি চিৎকার করে কাঁদবো না কিছু বলবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আধা ঘন্টা পর আমার স্বামী নীরব ওই রুম থেকে বের হলো। ওই মেয়েটাকে টেনে আমাদের রুমে আনে। আমি তখন ওখানে বসে মাথা নিচু করে চোখের পানি ফেলছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর আমি কি করেছি। নীরব তখন আমার মুখটা শক্ত করে ধরে উঁচু করে আর বলে, দেখো আকি, মেয়েটা তোমার চাইতে অনেক সুন্দর না? কত সুন্দর, স্মার্ট। মেয়েটা কোনো কিছুই বলছে না, যেন ওর মুখের হাসি সরতে চায় না। এতক্ষণ যা ওর সাথে হয়েছে এটা যেন ওর কাছে কোনো ব্যাপারই না। সুন্দর করে গাড়ি নিয়ে চলে গেল। এত সুন্দর স্মার্ট একটা মেয়ে মনে হয় আল্লাহ তাআলা নিজে হাতে বানিয়েছে, অথচ কিছুক্ষণ আগে যা করলো এটা মেনে নেওয়ার মতো না। আমি তখন নীরবকে বলি, তুমি আমার সঙ্গে চিট করেছো। আমি স্ত্রী থাকার পরও অন্য মেয়েদের সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করো। তুমি আসলে ভালো মানুষ না। তুমি কি চাকরি করো বলবে? আমি পুলিশের কাছে যেয়ে বলবো। তুমি কি করো, এত টাকা তুমি কোথায় পাও? তোমার মুখোশ আমি ফাঁস করে দিব। তুমি আমার জীবন নষ্ট করেছো। নীরব তখন হা হা করে হাসতেছিল। হাসতে হাসতে পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটটা 1টা 2টা টান দিয়ে নীরব আমার হাতে চেপে ধরলো। আমি চিৎকার করছি। আমার মুখের কাছে তার মুখ নিয়ে বড় বড় চোখ করে বলে, চুপ, তোর সাউন্ড যেন বাহিরে না যায়, না হলে তোর দুর্দশা আগের গুলোর মতনই হবে। নীরবের কথাগুলো যেন আমার চোখ খুলে দিচ্ছিল। আমি নীরবের ওই চেহারা দেখে ভয়ে চিৎকার করতে পারছিলাম না। আমার বাম হাতে 10-15 জায়গায় নীরব চেপে ধরে। আমার সুন্দর হাতটা ক্ষণিকের মধ্যে ঝলসে গেল। নীরব বলল, পুলিশের কাছে যাবি? যা, কোন বাবার কাছে যাবি যা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। নীরব কথাটা এত বিশ্বাস নিয়ে বলতেছিল মনে হয় সবকিছু যেন তার মুখে। হাত পোড়ার যন্ত্রণায় আমি তখনও কাতরাচ্ছিলাম। নীরব আমার মুখের সামনে আঙ্গুল দেখিয়ে বলে, একটা সাউন্ড যেন বাসা থেকে বের হয়ে না যায়, আর আজকের পর থেকে তুই বাসা থেকে বের হতে পারবি না। পুরো বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তুই হয়তো খেয়াল করিসনি। যেখানে যাবি আমি সব জানতে পারবো, ভুলেও এখান থেকে বের হওয়ার চেষ্টা করবি না। নীরবের এই চেহারা এই 6 মাসে আমি দেখিনি। ভয়ানক একটা চেহারা। মনে হয় নীরব যে কোনো সময় আমাকে যা কিছু করে দিতে পারে। এইভাবে কাটে 1 বছর। আমি যখন মার সঙ্গে ফোনে কথা বলতাম নীরব সামনে দাঁড়িয়ে থাকতো। কিছু বলবি বল, তোর পুরো ফ্যামিলিকে শেষ করে দিব। তখন আমার মনে পড়ছিল আমার বিয়ের প্রথম দিকের কথাগুলো। নীরব ফোনে বলতো, 20 লাখ অনেক ভালো জিনিস, 25 লাখ না, এর চাইতে কম হলে দিব না। আর যদি বাধা আসে, ক্লোজ, শেষ করে দে, কেউ যেন জানতেও না পারে। প্রতিটা কথা যেন কানে সুজের মতো বিঁধতেছিল। মনে হচ্ছিল নীরব কোনো পুণ্যের কেনা বেচা করছে। তখন আমি জানতে পারিনি নীরব কি করে। নীরবের কুৎসিত চেহারাটা আমি ভুলতে পারছিলাম না। যত দিন যাচ্ছিল ওই বাসা আমার জন্য জাহান্নাম হয়ে উঠতেছিল। প্রতিনিয়ত মনে হতো কখন জানি নীরব আমাকে শেষ করে দেয়। আমার তখন মনে পড়তো আমার সেই 6 মাসের বাচ্চাটার কথা, আমার স্বামী লাবুর কথা। কত না আমি শান্তিতে ছিলাম, সেখানে বিলাসিতা কম ছিল, কিন্তু মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো। নীরব আমাকে প্রতিনিয়ত নজরবন্দি করে রাখতো। প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো ছিল, শুধু ওয়াশরুম ছাড়া। ওয়াশরুমে গেলেও কাজের খালারা বাহিরে দাঁড়িয়ে থাকতো। ও কোনোভাবেই যেন জানালা টপকিয়ে বাহিরে বের হতে না পারে। ও আমাদের ডিম পাড়া হাঁস। এতদিন যা করেছে নীরব গোপনে করেছে, কিন্তু ওই দিনের পর থেকে আমার সামনে ওপেনে সবকিছু নীরব করতে থাকে। মেয়েদেরকে কেনা বেচা করতো নীরব। বাংলাদেশ থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ইন্ডিয়া পতিতালয়ে বিক্রি করে দিত। আর এই জিনিসটা আমার চোখের সামনে ঘটতেছিল প্রতিনিয়ত। ব্যালকনিতে বসে বসে আমি কান্না করছিলাম। কি করব, কিভাবে এই জাহান্নাম থেকে বের হব, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। নীরব সিগারেটের ধোঁয়া আমার মুখের উপরে দিয়ে বলে, আজকে থেকে তুমি মেয়েদের এজেন্ট হবে।
মেয়েদেরকে কনভিন্স করবে। এর বিনিময়ে তুমি আমার সঙ্গে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবে। তুমি বাহিরেও যেতে পারবে, শুধু তোমার মুখটা বন্ধ রাখবে। আমি তখন বলি, আমার দ্বারা এসব পাপের কাজ হবে না। তুমি কত বড় পাপ করতেছো জানো? নীরব আমার মুখটা শক্ত করে চিপে ধরে, দাঁত দিয়ে আমার গাল দুটো কেটে যায়, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল, আর বলে, আমি যা বলবো তুমি তাই করবা। তুমি এখন কাঠের পুতুল। তুমি সুন্দরী আছো, আগের মেয়েদেরকে দিয়েও আমি এমনই করিয়েছি। যারা আমার কথার অবাধ্য হয়েছে তারা সবাই হেড অফিস। নীরব যখন বলতো হেড অফিস, আমি এটাই বুঝতাম না হেড অফিস কোনটা ওদের। আমি তখন বলি, আমাদের এটা অসম্ভব। শাকিলকে তখন ডাক দেয় নীরবের বন্ধু, শাকিল ওকে একটু রুমে নিয়ে যা, খুশি করে দে। শাকিল যখন আমার এসে হাত ধরে, আমি চিৎকার করি, আমি তোমার স্ত্রী, তুমি এগুলো আমার সাথে করো না, আমাকে বাঁচাও ভাই, তুমি আমার ভাই হও। নীরব কোনোভাবেই আমার কথা শুনতে রাজি না। তখন আমার নিজের মান সম্মান আর জীবন বাঁচানোর ভয়ে বলি, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন নীরব শাকিলকে আদেশ করে, ছেড়ে দে। পাখি রাজি হয়েছে। নীরবের মুখের দিকে তাকালে আমার নিজের প্রতি নিজের ঘৃণা আসতো। নিজের গালে নিজে থাপড়াতাম, কয়েল দিয়ে হাতে ছ্যাঁকা দিতাম, আর বলতাম, কাকে আমি ভালোবেসে সংসার ছেড়েছি? স্বামী, আমার 6 মাসের মেয়ে, যে স্বামী নিজের চাইতে আমাকে বিশ্বাস করতো, পাগলের মতো ভালোবাসতো। এমন শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, বাবা মার মতো আগলে রাখতো। আমি না অনেক সুখে থাকতে চেয়েছিলাম, এজন্য আমার এই পরিণতি। নীরব আমাকে বিশ্বাস করতো না, বের হতে দিত না। আর যদি আমি পালিয়েও যেতাম, নীরব আমাকে ঠিকই খুঁজে বের করে আনত। নীরবের কাছে লাঠি সোটা গান কোনো কিছুর অভাব ছিল না, যেটা আমি জন্মের পর কখনো দেখিনি। নিজের জীবনের প্রতি তখন বড্ড মায়া হচ্ছিল স্বামীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বেঁচে থাকতে ইচ্ছে করতেছিল আমার ছোট্ট 6 মাসের মেয়েটার জন্য। যে কোনো ভাবেই হোক নীরবের কথা আমাকে শুনতে হবে, না হলে আমার মান সম্মান, আমার জীবন, আমি দুইটাই হারাবো। নীরবের কথা মতো মেয়েদের এজেন্ট হয়ে আমি কাজ করা শুরু করে দেই। আমি 5টা মেয়েকে কনভিন্স করে নীরবের হাতে তুলে দিতে সক্ষম হই। নীরব তখন একটু আমাকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে। আমি নীরবকে তখন বলি, আমি আর কোথায় যাব? আমি এই কাজে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এখন তুমি আমার সব। তুমি ছাড়া কে আছে? আমাদের শুধু টাকা লাগবে। নীরব আমার কথাটা বিশ্বাস করে নেয়। কিন্তু আমি একটা সুযোগ খুঁজতেছিলাম, যেখানে আইন যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি এই নরক থেকে বাঁচতে পারবো, মেয়েরাও বেঁচে যাবে। কিন্তু তখন আমার ধারণাটা ছিল ভুল। নীরব আমাকে বিশ্বাস করার বলে, তুমি যেতে পারো। ওই দিন আমি 4 মাস পর বাসা থেকে বের হয়েছিলাম। বের হয়ে সর্বপ্রথম আগে আমি থানায় যাই। থানায় যেয়ে পুলিশ বড় কর্মকর্তাকে সবকিছু আমি খুলে বলি। উনি বলে যে, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, এই গ্যাংটা ধরতে সহযোগিতা করেছেন, আপনি একটু বসেন। আমাকে বসে রেখে উনি কার সঙ্গে জানি বাহিরে যে ফোনে কথা বলে, আর ভিতরে এসে বলে, ম্যাডাম আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না, চা কফি কিছু খাবেন? আমি বলি, না, আপনি শুধু আমার এই উপকারটা করলেই হবে। আমি তখনও কান্না করছিলাম থানায় বসে। 10-15 মিনিট পর দেখলাম নীরব মুখে একটা সিগারেট ধরে 3 কোয়ার্টার প্যান্ট পরে থানায় এসে হাজির। আমি আদৌ কি নীরবের হাত থেকে বাঁচতে পারবো? এই লাইভ হিস্ট্রি এটা 4র্থ পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।